মানব পুঁজি উনি বলছেন হিউম্যান রিসোর্স, এখানে বিনিয়োগ করা। বিনিয়োগ করা মানে কি? জনস্বাস্থ্য, একটা বাচ্চা সুস্থ হয়ে জন্মাবে এবং তারপর সে মোটামুটি একটা স্বাস্থ্য পরিষেবা পাবে, পুষ্টি পাবে, শিক্ষাটা ঠিকঠাক মতো পাবে। শিক্ষাটা খুব গুরুত্বপূর্ণ। সেখানে পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে তো সারা ভারতের মধ্যে বিরাট অ্যাডভান্টেজ ছিল। ঐতিহাসিকভাবে একদম ২০০-২৫০ বছর ধরে অ্যাডভান্টেজ ছিল। সেটা আমরা ভয়ংকরভাবে হারিয়েছি। এ প্রসঙ্গে একটা কথা না বলে পারছি না। বেঙ্গল চেম্বার অফ কমার্সের একজন প্রাক্তন প্রেসিডেন্ট, এখন তিনি বেঁচে নেই। তিনি একবার বলেছিলেন একটা আলোচনা চক্রে, সেখানে আমিও ছিলাম। যে আমরা বলি যে ব্যাঙ্গালোরে আইটি সেক্টরে বাঙালিরা রাজত্ব করছে, সমস্ত উঁচু পদে বড় বড় জায়গায় বাঙালিরা ভর্তি। একদম ঠিক কথা। ব্যাঙ্গালোরের সমস্ত কাজের লোকেরাও বাঙালি, যারা রিক্সা চালায় তারাও বাঙালি, যারা বাজারে সবজি বেচে তারাও বাঙালি। আমাদের এখান থেকে যথেষ্ট লেখাপড়ার না শেখার জন্য অন্য রাজ্যে গিয়ে এই ধরনের কাজ করতে হতেই পারে মানুষকে, কিন্তু এটাই কেন প্রাধান্য পাবে? আমরা মানব পুঁজি যেটা বলছেন অচিনবাবু, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টে কেন মনোযোগ দিচ্ছি না? আমরা যদি এইখানে আলোচনাটাকে নিয়ে যাই অশোকদা, যে যুবসাথী প্রকল্পটা তো অন্য মানে যেভাবে হয়েছে, রাজনীতি ইত্যাদি তা নিয়ে আমরা আলোচনা করেছি, তার রাজনৈতিক লক্ষ্য অভিসন্ধি নিশ্চয়ই কিছু আছে। অন্যভাবে তো কিছু হতে পারতো। আমাদের মানব পুঁজির যে উন্নয়নের কথা অচিনবাবু বলছেন, যাতে সত্যি সত্যি আমাদের ছেলেমেয়েরা কাজের উপযুক্ত হয়ে ওঠে, অন্তত সর্বভারতীয় পরিপ্রেক্ষিতে। তার জন্য কি করা যেতে পারে? এইটা তো মানে প্রতিষ্ঠিত ব্যাপার, এটা নিয়ে তো নতুন কিছু বিষয় নয়। সেটা হচ্ছে যে মানব পুঁজি যদি মানে সমৃদ্ধি হয়, তার জন্যে খুব জোরালো এবং শক্তিশালী পাবলিক এডুকেশন যাকে বলি আমরা, অর্থাৎ স্কুল শিক্ষাটা খুব ভালো রকমের। এবং স্কুল শিক্ষা বলতেও পরিষ্কার ভাষায় সেটা হচ্ছে যে তারা অঙ্কটি ভালো করে জানবে, অঙ্কটা অন্তত বেসিক অঙ্কটা ভালো করে শিখবে, এবং যে অঙ্ক প্র্যাকটিক্যাল জীবনে সারাক্ষণ সে করতে পারে সেই অঙ্কটা ভালো করে শিখবে, ভাষা ভালো করে শিখবে, এবং সমাজের বোধ বুদ্ধি ভালো করে, বিজ্ঞানের মৌলিক জিনিসগুলি ভালো করে শিখবে। এইগুলো নিয়ে তো কোনো মানে প্রশ্ন নেই। এটা তো সারা পৃথিবী জুড়ে প্রমাণিত যে এই দিয়েই আজকে যারা এশিয়ান জায়ান্টস, আমাদের ইউরোপের দিকে তাকানোর তো প্রয়োজন নেই। এশিয়াতে যারা এগিয়েছে, একটার পর একটা দেশের নাম করা যেতে পারে, আর সবই বেশিরভাগই আমাদের আশেপাশের দেশ আর কি। এক জাপান খুব দূরের দেশ, কিন্তু থাইল্যান্ডও বেশি দূরে নয়, হ্যাঁ, মালয়েশিয়াও বেশি দূরে নয়, ইন্দোনেশিয়াও বেশি দূরে নয়, চীন তো আমাদের প্রতিবেশী, সব কথাই বলি না কেন। তারা তো এটা দিয়েই এটা করেই তো এগিয়েছে। তার সঙ্গে যেটা করতে পেরেছে তারা, সেটা হচ্ছে যে যেটাকে টেকনিক্যাল এডুকেশন বলা হয়। টেকনিক্যাল এডুকেশন বলতে শুধু ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড টেকনিক্যাল এডুকেশন না, এগ্রিকালচার, হর্টিকালচার, ফ্লোরিকালচার, ফিশিকালচার ওরিয়েন্টেড যে অ্যাগ্রি অ্যালায়েড যে বিষয় আছে তার টেকনিক্যাল এডুকেশন যেটা, সেটাকেও তারা অত্যন্ত ভালো গুণমানের পর্যায়ে নিয়ে যেতে পেরেছে। আপনি যদি যে কোনো দিকে তাকান, যে দেখবেন যে এই সব দেশগুলির চাষিরা অত্যন্ত শিক্ষিত চাষি। এবং আমাদের দেশে একটা ধারণা আছে ঠিক উল্টো, সেটা হচ্ছে যে ও চাষিরা তো অলরেডি সবকিছু জানে, তাদের আর শেখানোর কি আছে। সে কারণে আমাদের এগ্রিকালচারাল ইউনিভার্সিটিগুলি ব্যাংকে আর ইন্স্যুরেন্স কোম্পানিতে আর সরকারি চাকরিতে তারা যোগ দিয়েছে। এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে পাশ করে চাষি হয়েছে এরকম লোক আমি খুঁজে পাইনি। এটা পৃথিবীর কোথাও নেই যে তুমি এগ্রিকালচার বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে চাষি হবে না অন্য কিছু হবে, এটা কোথাও নেই। আমাদের আগেকার দিনে তাও আইআইটি পাশ করে ইঞ্জিনিয়ার হতো, এখন আইআইটি পাশ করে তারা ম্যানেজমেন্ট করে ব্যাংকে এবং মার্চেন্ট ব্যাংকিং এইসবগুলো তারা করে। ফলে আমাদের একটা শিক্ষার ওরিয়েন্টেশনেও একটা গন্ডগোল আছে, শিক্ষার পরিকাঠামো, শিক্ষার দিকের, শিক্ষার গুণমান সবেতেই একটা গন্ডগোল আছে। এবারে যদি আমরা দেখতাম যে সত্যি সত্যি এই টেকনিক্যাল এডুকেশন আরো জোরালো হতো, টেকনিক্যাল এডুকেশন বলতে আমি ডিপ্লোমা এডুকেশন বলছি, আইটিআই এডুকেশন বলছি, সার্টিফিকেট এডুকেশন বলছি, ইঞ্জিনিয়ার বলছি না, কারণ ইঞ্জিনিয়ার সারা দেশের লোক সবাই ইঞ্জিনিয়ার হয়ে গেলে খুব বিপদ আছে। হ্যাঁ, যেমনি সারা দেশের লোক সবাই ডাক্তার হয়ে গেলে খুব বিপদ আছে, সেরকম আর কি ব্যাপারটা। হ্যাঁ, টেকনিক্যাল এডুকেশনকে জোর দেওয়াটা ভীষণভাবে দরকার। এবং সত্যি কথা বলতে কি, টেকনিক্যাল এডুকেশন জোরালো হলে তবেই এন্টারপ্রেনিয়রশিপ তৈরি হয়। কোনো দেশে এন্টারপ্রেনিয়রশিপ তৈরি হয়নি টেকনিক্যাল এডুকেশন জোরালো না হয়ে। আমাদের এখানে যদি সত্যি সত্যি কর্মসংস্থান তৈরি করতে হয়, তাহলে যেরকম স্কুল শিক্ষার কয়েকটা বিশেষ দিকে ভীষণভাবে জোর দিতে হবে, যেটা দেওয়া হয়নি,
তেমনি টেকনিক্যাল এডুকেশনের দিকে বিশেষভাবে জোর দিতে হবে, যাতে ভবিষ্যতে এন্টারপ্রেনিউরশিপ তৈরি হয়। এবং যদি অর্থনীতির পলিসির কথা বলি, সেটা তো আমরা সবাই জানি যে কর্মসংস্থান আজকের দিনে একটা ফ্রেজ আছে, ফ্রেজটা হচ্ছে এমএসএমই, মাইক্রো স্মল মিডিয়াম ইন্ডাস্ট্রিজ, স্কেল ইন্ডাস্ট্রিজ। আমাদের পুরনো দিনে বলা হতো এসএসআই, স্মল স্কেল ইন্ডাস্ট্রিজ। এটাই কর্মসংস্থান তৈরি করে। এবং এশিয়ান দেশগুলোর দিকে তাকালে দেখা যাবে ওদের সাকসেসটা কিন্তু এই এমএসএমইদের সাকসেস। আমরা সবসময় দেখি আমাদের দেশে স্যামসুং আছে, সেই জন্য মনে করি বোধহয় স্যামসুং একাই সবকিছু করেছে, তা আসলে নয়। জাপানেও আমরা দেখি সোনি আছে, তা আসলে নয়। এরা সবাই পরে গিয়ে বড় বড় কোম্পানি তৈরি হয়েছে, কিন্তু সাকসেসটা অনেক আগে থেকে এই ধরনের মিডিয়াম স্মল স্কেল ইন্ডাস্ট্রি হয়েই তারা আস্তে আস্তে এগিয়েছে। চীন দেশে তো বটেই, চীন দেশে তো ভীষণভাবে তাই। কাজে সেইটার দিকে যদি তাকাতে হয়, তাহলে আমাদের সমাজের ধারণাটাকেও বদলাতে হবে। সেটা হচ্ছে এই যে চাকরি বলতে আমাদের আবার পশ্চিমবঙ্গের একটা বিশেষত্ব আছে, এটা বোধহয় উত্তর ভারতেরও বিশেষত্ব বেশি বোধহয়। সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গের সাইকিতে একটা সরকারি চাকরি সিনড্রোম আছে। এটা বলতে দ্বিধা নেই আমার। দ্বিধা নেই এই জন্যে বলছি যে যখন আমরা এখনো আমি এখনো যখন সরকারি চাকরি প্রায় অবলুপ্ত হয়ে গেছে, তখনও পাত্র-পাত্রী কলমে বিজ্ঞাপন এখনো দেখলে হয়। আমি সেই জন্য এটাই বলতে যাচ্ছিলাম, পাত্র-পাত্রীর বিজ্ঞাপনটা যেহেতু মোটা একটা কাগজ সাপ্লিমেন্ট আসে, ওটা খুলতেই হয়। কাজেই ওটা না করলে তো উপায় নেই। সেজন্য খুলে দেখি যে সরকারি চাকরির প্রয়োজন মানে দাবি এবং সরকারি চাকরির প্রতি আগ্রহটা পাত্র-পাত্রী বিজ্ঞাপনে এখনো খুব স্পষ্ট। ব্যাংকে কর্মরত থেকে শুরু করে সরকারি ব্যাংকে কর্মরত, এগুলো খুব স্পষ্ট। এই সিনড্রোমটা থেকেও কিন্তু বের হওয়া দরকার আছে, এবং এই সিনড্রোমটা থেকে বেরোবে যদি আমরা টেকনিক্যাল এডুকেশনের উপরে জোর দিই। তবেই এটা বেরোবে এই সিনড্রোমটা থেকে। এখন যেটা হয়ে গেছে সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গের যুব সমাজের, আমি এটা আজ থেকে ১০-১২ বছর আগের কথা বলছি, একটু পার্সোনাল অভিজ্ঞতার কথাই বলি। আমরা যখন এই ডেভেলপমেন্ট এডুকেশন, সোশ্যাল অ্যাপ্লিকেশনের এডুকেশন নিয়ে যেটা আমাদের ইউনিভার্সিটি যখন তৈরি হলো, তখন আমরা সারা দেশে অনেক কলেজ ইত্যাদিতে ঘুরে বেড়াতাম জিনিসটাকে বোঝানোর জন্যে। আমাদের বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করাটা উদ্দেশ্য নয়, কিন্তু এইখানে যে কাজের সুযোগ আছে, বিশেষ করে এডুকেশন জগতে কাজের সুযোগ আছে, এটা বোঝানোর জন্যে। পশ্চিমবঙ্গে সেই সময় আমি অনেকগুলি জেলার অনেকগুলি কলেজে গেছি ছেলে মেয়েদের সঙ্গে কথা বলতে। আমি মানে দু ডজনের কাছাকাছি কলেজে গেছি। এই জলপাইগুড়ি থেকে, বাঁকুড়া থেকে। সব জায়গাতেই যখন জিজ্ঞেস করেছি, "তোমরা বড় হয়ে কি করবে? কি করতে চাও? তোমাদের মাথায় কি ঘুরছে?" কলেজে কিন্তু বলছি আমি কথা, স্কুলে না। সবাই বলেছে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা দেব। ওইটা কিন্তু অ্যাসপিরেশন, এবং আমার নিজের ধারণা ওই অ্যাসপিরেশনটা থেকে পশ্চিমবঙ্গের যুব সমাজ এখনো বেরোয়নি। এবং এখন আরো বেশি করে হয়তো একটু হয়তো তফাৎ হয়েছে। এখন তারা দেখতে পাচ্ছে যে যদি আমরা চলে যাই দক্ষিণ ভারতে, তাহলে হয়তো অন্য কাজ পাবো। নার্সিং পড়লে হয়তো পাবো, বা অন্য কাজ করলে হয়তো পাবো কিছুটা। টেকনিক্যাল এডুকেশন বলতে আজকে আরেকটা জিনিসও বলার প্রয়োজন আছে, যেটা বলিনি, সেটা এক লাইন বলে শেষ করি। সেটা হচ্ছে যে আজকের দিনে সার্ভিস সেক্টরকে আমরা যাকে বলি, পরিষেবা ক্ষেত্র যাকে বলি, তার মধ্যে হোটেল থেকে শুরু করে, মল থেকে শুরু করে বহু কিছু আছে। মেডিকেল পরিষেবা থেকে শুরু করে বহু পরিষেবার দিক আছে। ট্যুরিজম থেকে শুরু করে সেইখানেতেও একটা বড় রকমের টেকনিক্যাল এডুকেশনের দরকার রয়েছে, এবং সেখানে চাকরির সুযোগও রয়েছে। চাকরি বলতে বিভিন্ন, পশ্চিমবঙ্গেই হবে তা নয়, কিন্তু পশ্চিমবঙ্গের বাইরে চাকরির সুযোগ রয়েছে। এই যে মানে এটাও তো ঘটনা যে শিল্প কোথায় যেতে চায়? শিল্পকে আনতে গেলে অন্য দিক থেকে, আমি শুধু কেরালার উদাহরণ থেকে আমি সরে গিয়ে বলছি, কেরালাতে শিল্প হয়নি, কেরালার শিক্ষিত মানুষরা অন্য দেশে গিয়ে রোজগার করে টাকা পাঠিয়েছেন, ভালো কথা। অন্ধ্রপ্রদেশেও তাই হয়েছে। আজকে আমেরিকাতে ভারতীয় কমিউনিটির মধ্যে সবথেকে বড় কমিউনিটি হচ্ছে তেলেগু। তাই হয়েছে ওখানে। কিন্তু আবার উল্টো দিকে এটাও তো হয়েছে যে যেসব জায়গাতে শিক্ষা তৈরি হয়েছে, টেকনিক্যাল এডুকেশন তৈরি হয়েছে, শিল্প সেদিকেও গেছে। কারণ তারা জানে ওখানে আমি কোয়ালিটি হিউম্যান রিসোর্স পাবো। ওখানে আমি ভালো ডিপ্লোমা ইঞ্জিনিয়ার পাবো। ওখানে আমি ভালো আইটিআই মেকানিক পাবো। শিল্প তো সেদিকেও যাবে। এই ঘটনা তো পাঞ্জাবে ঘটেছে। পাঞ্জাবে একটা সময়তে টেকনিক্যাল এডুকেশন তো ভালো হয়েছিল। সেই কারণে তো পাঞ্জাবে অতগুলো শিল্প হয়েছিল। এখন তো জিনিসটা অন্যরকম হয়ে তৈরি হয়ে গেছে, সেটা অন্য ব্যাপার। কিন্তু সেটাও তো আরেকটা উদাহরণ আমাদের দেখায়। গুজরাটেও যে মূলত মানে একটা অংশ যে, গুজরাট এমনিতেই একটা মার্কেন্টাইল স্টেট, এটা একটা সত্যি আরবানাইজ স্টেট মানে দেখার মতো। কিন্তু গুজরাটের যে
শিল্পের যে অগ্রগতিটা হয়েছে সেটা টেকনিক্যাল এডুকেশন ছাড়া সম্ভব ছিল না, এবং সেটা যে সবাই বাইরের লোক গুজরাটে গিয়ে সবাই মানে গেড়ে বসেছে তা তো নয়। গেছে আমাদের ডায়মন্ড ইন্ডাস্ট্রিতে, অন্য জায়গা থেকে লোকেরা গেছে, পশ্চিমবঙ্গ থেকে লোকেরা গেছে। প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে যদি ডায়মন্ড ইন্ডাস্ট্রি কিন্তু মানে হীরের ইন্ডাস্ট্রি কিন্তু ভীষণ সফিস্টিকেটেড ইন্ডাস্ট্রি, মানে ডায়মন্ড পলিশিং, ডায়মন্ড কাটিং, ডায়মন্ড প্রিপারেশন, এটা মানে অত্যন্ত সফিস্টিকেটেড ইন্ডাস্ট্রি। মানে আমি এই জিনিসটা অনেকটা জানি বলে বলছি। সেইখানে যদি পশ্চিমবঙ্গের কারিগরিরা গুজরাটে গিয়ে অন্য লোকের সঙ্গে কাজ শিখে কোনোভাবে তাদের বাড়িতে মধ্যে এক কুটি ঘরের মধ্যে থেকে বছরের পর বছর মাথা নাক কুনে পড়ে থেকে কাজ শিখে তারা রোজগার করতে পেরেছে, কেন আমরা এখানে কেন সেই টেকনিক্যাল এডুকেশন করতে পারলাম না? সেই ব্যর্থতাগুলো আমাদের দিকে তাকাতে হবে। এবং কিন্তু মুশকিলটা হচ্ছে যেটা আপনি বলেছিলেন, এইটা তো 5 বছরের সাইকেলের প্রবলেম নয়, মানে এটি ইলেকশন সাইকেলের প্রবলেম নয়। রাজনীতির দলগুলোর সমস্যা হয়ে গেছে যে তারা 5 বছরের সাইকেলে ভাবে, আর এই ধরনের জিনিসের ভাবনাটা 25 থেকে 30 বছরের সাইকেলের ভাবনা।